আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট 6 নম্বর অধ্যায় লিজ ফাইন্যান্সিং 5 নম্বর ফরম্যাট আজকের শেষ ক্লাস অঙ্ক নম্বর 11 2018 সালে এসেছিল বলছে a company is thinking to collect a machine at the lowest possible cost the choice is either to lease on at 21890 টাকা annually or to purchase on by taking loan বলছে লোন নিলে কত টাকা দিয়ে ক্রয় করতে হবে হ্যাঁ লোন নিয়ে 54000 টাকা দিয়ে সে ক্রয় করতে পারবে তার মানে 54000 টাকা লোন নিতে হবে তাই তো স্যার ওইটা কি আগেরটা বলেছিল লিজ টু লিজ পেমেন্ট দিতে হবে কত টাকা করে 21890 the company cost of debt 10% and the rate of the tax rate 40% economic life 6 year and have no salvage value এর কোনো salvage value থাকবে না depreciation will be charged on the straight line method অবশ্যই ধরতে হবে সরল রৈখিক পদ্ধতিতে এই দুইটা অপশনে which alternative is better এর মধ্যে কোনটা ভালো সেটা আমাদের সিলেক্ট করতে হবে তাই তো তাহলে লিজ আমাদের প্রতি বছরে দিতে হয় 21890 টাকা এখন লিজ অপশনটাই আমরা আগে শুরু করি যে কোনো একটা অপশন আগে করলেই হবে তবে আমি প্রত্যেকটা অঙ্ক লিজ অপশন আগে করেছি লিজ অপশনে তিনটা স্টেপ হয় প্রথমে নিট লিজ পেমেন্ট আফটার ট্যাক্স 21890 অন মাইনাস ট্যাক্স রেট বাদ দেওয়া হলো 13134 টাকার টিকে থাকলো তাই তো এটাই আমাদের প্রতি বছরের কিস্তি আচ্ছা এখানে আমাদের ডিসকাউন্ট রেট কত পার্সেন্ট 10% কিন্তু আফটার ট্যাক্স কস্ট করতে হবে অন মাইনাস ট্যাক্স রেট বাদ দিয়ে 6% হলো এবার ক্যালকুলেশন অফ প্রেজেন্ট ভ্যালু সূত্র লিখলাম যেহেতু বিগিনিং না এটা এন্ডিং এর তাই তো তাই a ডিভাইডেড বাই i ব্র্যাকেট শুরু 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস i টু দি পাওয়ার n হিয়ারে আমরা এই মানগুলো লিখলাম এই সূত্রের মধ্যে 4টা অংশ আছে এই সূত্রে 4টা অংশের ভিতরে 3টা অংশের মান দেওয়া আছে এর মান i এর মান n এর মান আছে প্রেজেন্ট ভ্যালু নাই তাই না প্রেজেন্ট ভ্যালু বের করলাম 64576 টাকা এবার অপশন সেকেন্ড বাইং অপশনে আমাদের তো প্রথম স্টেপের কাজ হলো ডিপ্রিসিয়েশন তৈরি করতে হয় তাই না তো ডিপ্রিসিয়েশন কস্ট অফ মেশিন মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই অ্যাসেট লাইফ 9000 টাকা ক্যালকুলেশন অফ ইনস্টলমেন্ট কিস্তি তো এখন যদি আমি লোন নিই তাহলে 54000 টাকা প্রেজেন্ট ভ্যালু পাবো এই 54000 টাকা প্রেজেন্ট ভ্যালু ধরে এখন আমাদের কিস্তির মান বের হলো 12400 টাকা ক্যালকুলেশন এ চার্ট অফ ইন্টারেস্ট শিডিউল করলাম ইন্টারেস্ট এক্সপেন্স বের করব ইন্টারেস্ট এক্সপেন্সটা এই ঘরের মধ্যে আছে ঠিক না শিডিউল তো সবার মুখস্থ হয়ে গেছে 6টা কলাম লোন এট বিগিনিং লাস্টে লোন এট এন্ডিং ইনস্টলমেন্ট ইন্টারেস্ট প্রিন্সিপাল এই তো আচ্ছা এখন আমরা এইভাবে 5 বছরের ইন্টারেস্ট বের করলাম ইন্টারেস্ট বের হলো প্রথম বছরে 5400 4700 3930 এইভাবে 5 বছর এই 6 বছর এখন 6 বছরের ইন্টারেস্ট আচ্ছা 3 নম্বর স্টেপ শেষ 4 নম্বরে চলে গেলাম কস্ট অফ ট্যাক্স 10% অন মাইনাস ট্যাক্স রেট ক্যালকুলেশন করে 6% অর্থাৎ টোটাল পেমেন্ট 12400 প্লাস 0 মেইনটেনেন্স কস্ট নাই তাই তো হ্যাঁ থাকলে তো 0 হতো না সাথে সেটা লিখতাম আচ্ছা এটা 5 নম্বর স্টেপ শেষ এবার আসো 6 নম্বর স্টেপে যাই মেইনটেনেন্স থাকলে 6 নম্বর স্টেপে আমাদের 10টা কলাম হয় আর মেইনটেনেন্স না থাকলে কয়টা হয় 9টা কলাম হয় আচ্ছা এখন আমরা প্রথমে লিখলাম ইয়া তারপরে ইনস্টলমেন্ট মানে কিন্তু টোটাল পেমেন্ট এই যে 5 নম্বরে যে টোটাল পেমেন্ট লিখেছি ওইটাই লিখে দিলে হয়ে যাবে টোটাল পেমেন্ট তারপরে ইন্টারেস্ট ডিপ্রিসিয়েশন এই দুটো তো নামিক হিসাব খরচ এই দুটো খরচ যোগ করলাম ট্যাক্সেবল এক্সপেন্স এর উপরে ট্যাক্স ধার্য করলাম ট্যাক্স শেড এরপর নিট ক্যাশ ফ্লো এই 6 নম্বর বাদ দেব কোথা থেকে 2 নম্বর থেকে 2 থেকে 6 বাদ দিলে 7 হয়ে যায় নাকি এখন 8 নম্বরে তো পি ফ্যাক্টর আমাদের 6% হারে দেখাতে হবে এখন পি ফ্যাক্টর তো সবাই পারে নাকি এই সূত্রে অ্যাপ্লাই করলাম এতে যে মান আসলো 7 এর সাথে 8 গুণ করলাম 9 বেরিয়ে আসলো ফলাফল 9 এই 9 নম্বর হচ্ছে আমাদের টোটাল যোগ করলাম 36304 টাকা
এখন এটা হলো প্রেজেন্ট ভ্যালু। তাহলে বাইং এর প্রেজেন্ট ভ্যালু আর লিজের প্রেজেন্ট ভ্যালু, লিজের প্রেজেন্ট ভ্যালু ছিল ৬৪,৫৭৬ আর বাইং এ মাত্র ৩৬,০০০। তাহলে কোনটা ভালো? বাইং ভালো। কে বুঝতে পারছে সুন্দর করে? হ্যাঁ, একজন সুন্দরী বলছিল তো, সুন্দর করে বলে দিন। কি নাম জানো? এখন কি ক্লিয়ার হয়েছে? নেই আছে কিন্তু কথা বলতেছে না। ও কি ছিল সেটা? তিথি ছিল, তিথি। স্যার বুঝতে পারছি তো। হ্যাঁ, এই তো। তা সারা শব্দ না দিলে আমি বুঝবো কি করে? স্যার ওই যে ওটা অফ করে রাখছিলাম, এই জন্য হয়তো শুনতে পান নাই। ও আচ্ছা আচ্ছা, অফ করে কথা বলতে। হ্যাঁ, এখন আপনি কি সুন্দর করে বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি এখন। এই তো, প্রত্যেকটা অঙ্কের এই একই কাজ। এই যে আমাদের 19 সাল চলে আসছে, তাহলে ধারাবাহিক ভাবে প্রতি সালেই কিন্তু অঙ্ক আসছে, বি পার্ট, সি পার্ট, বি পার্ট, সি পার্ট। তো আমরা আশা করি ইনশাআল্লাহ এই অধ্যায় থেকে 2টা অঙ্ক অ্যানসার করতে পারবো, বি পার্ট এবং সি পার্টে, নাকি? আশা করি পারা যাবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের আর কোনো টেনশন নেই, লিজ ফাইন্যান্সিং পেরে যাবো সবাই। এখন আমি এরকম ভাবে সুন্দর করে গুছাই দিছি বলেই কিন্তু এটা সহজ হয়েছে। কিন্তু আপনাদের কাছে যদি অন্য কোনো বই থাকে তাহলে ওগুলো আপাতত দেখেন না, দেখে চোখ ঘুরাই নিয়েন। লিজ ফাইন্যান্সিং যদি অন্য কোনো বই থেকে তাকানো হয় তাহলে সব ভুলে যেতে হবে কিন্তু, কারণ এলোমেলো ভাবে করে দেয়া। ওরা কিন্তু লিজ ফাইন্যান্সিং নিজেরাই বুঝিনি কি করেছে, এই জন্য জটিল করে ফেলেছে। তো আমরা এরকম স্টেপ করে করেছি, খুব সুন্দর হয়েছে বুঝতে। বাস ওকে কি আকরাম খান, তাহলে বুঝতে পারছে? আমাদের বাকি ওই কয়টা অঙ্ক ছিল? 12 পর্যন্ত, তাই না? 7 থেকে হবে না আজকে, 6 থেকে 11 পর্যন্ত। 12 তো করা লাগবে না, 12 19 সালের। তাহলে আমরা কি ওয়ার্কিং ক্যাপিটাল শুরু করব? জি স্যার, শুরু করি। 7 নম্বর অধ্যায় করলে আমাদের এই সাবজেক্ট শেষ। 7 নম্বর ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, কার্যকরী মূলধন ব্যবস্থাপনা। কার্যকরী মূলধন ব্যবস্থাপনা দুই ভাগে ভাগ করা হয়, এটা হচ্ছে গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল আর নিট ওয়ার্কিং ক্যাপিটাল। শুধু ওয়ার্কিং ক্যাপিটাল বললে নিট ওয়ার্কিং ক্যাপিটাল বোঝানো হয়, আর গ্রোস যদি লেখা থাকে তাহলে গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল বলা হয়। টোটাল কারেন্ট অ্যাসেট কে আমরা বলি টোটাল কারেন্ট অ্যাসেট সমান গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল। আর কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি মাইনাস করার পরে যে ফলাফল থাকে সেটাকে বলা হয় নেট ওয়ার্কিং ক্যাপিটাল। একটা কোম্পানিতে কারেন্ট অ্যাসেট কতগুলো থাকতে পারে? হিসাব বিজ্ঞানে ব্যবহৃত কারেন্ট অ্যাসেট আছে 12টি আর কারেন্ট লায়াবিলিটি আছে 11টি। ফিক্সড অ্যাসেট কয়টি? 13টি। টোটাল অ্যাসেট কয়টি? 25টি। আর টোটাল লায়াবিলিটি 25টি। আর এক্সপেন্স, টোটাল এক্সপেন্স ব্যবহার করি আমরা কতটি? 47টি। আর টোটাল ইনকাম, আয়ের সোর্স কতগুলো? 15টি। এইসব বেসিক জিনিসগুলো আমি সব লিখে দিছি ফার্স্ট ইয়ারের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং। যারা ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং আমার বইগুলো পড়ছে তাদের এগুলো বেসিকগুলো অনেক ধারণা কমপ্লিট আছে। এখন দেখেছি এই বেসিকগুলো লেখা থাকে না বলে ছাত্ররা বুঝতে পারে না, পড়তে পারে না, জানে না। স্যারেরাও তো বলে না, স্যারেরা এগুলো পাবে কোথায়? ওয়ার্কিং ক্যাপিটাল আমাদের এই কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটি সম্পর্কে ধারণা নিতে হবে, এই জন্য ওয়ার্কিং ক্যাপিটালে শুরুতে আমি এগুলো বললাম। এখানে আমাদের অঙ্ক করতে হবে 3টা ফরম্যাটে। প্রথম 1 নম্বর ফরম্যাট রিকোয়ারমেন্ট ফরকাস্ট। তাহলে রিকোয়ারমেন্ট ফরকাস্ট ওয়ার্কিং ক্যাপিটাল তৈরি করতে হবে। আর 2 নম্বরে আছে বায়োমেল মডেল ক্যাশ ম্যানেজমেন্ট। 3 নম্বরে রেশিও অ্যানালাইসিস। রেশিও অ্যানালাইসিস চলতি অনুপাত, তড়িৎ অনুপাত এরকম পড়তে না, ওইগুলো আর কি। তো এইগুলো জানতে গেলে আমাদের কারেন্ট অ্যাসেট সম্পর্কে ধারণা থাকা লাগবে। কারেন্ট লায়াবিলিটি, ফিক্সড অ্যাসেট, লং টার্ম লায়াবিলিটি, ওনার্স ইকুইটি,
ডেট টু ইকুইটি এই জাতীয় কিছু প্রশ্ন এখানে আসবে। তো এইটা আমাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকা লাগবে। যাই হোক, আমরা প্রথমে 1 নম্বর ফরম্যাট আসবো, রিকোয়ারমেন্ট ফরকাস্ট। এখানে আমাদের শুধু রিকোয়ারমেন্ট করতে হবে, ওই কারেন্ট অ্যাসেট নিয়ে অত বেশি টেনশন নেই। এখন কারেন্ট অ্যাসেট গুলো সরাসরি যদি লেখা থাকে প্রশ্নে, কারেন্ট লায়াবিলিটি যদি সরাসরি অ্যামাউন্ট দেওয়া থাকে, তাহলে আমাদের কোনো ওয়ার্কিং করা লাগে না। আর সাধারণত দেখা যায় যে এগুলো অ্যামাউন্ট দেওয়া থাকে না, অ্যামাউন্ট গুলো তৈরি করে নিতে হয়। তো একটা হিসাব বিজ্ঞানে ব্যবহৃত যেসব কারেন্ট অ্যাসেট গুলো আছে তার মধ্যে আমাদের এখানে ব্যবহার হবে মাত্র 5টা অথবা 6টা। 12টা কারেন্ট অ্যাসেট, তার মধ্যে 5 অথবা 6টা এখানে ইউজ করা হয়। একটা কারবারে 5-6টার বেশি আর হয় না। সে 5টা কি আমরা একটু দেখাই। র মেটেরিয়াল, কাঁচামাল। একটা কারখানায়, আচ্ছা, ওয়ার্কিং ক্যাপিটালটা মূলত কোনো মাস, বছর বা সপ্তাহ বা কোনো ইয়ারলি অথবা কোনো উইকলি, কোয়ার্টারলির জন্য করা হয় না। এটা ইমিডিয়েটলি যে কোনো মুহূর্তে যে কোনো কারখানায় যে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল নির্ণয় করতে পারি। ওয়ার্কিং ক্যাপিটাল কি বলেছি? কার্যকরী মূলধন। এই মুহূর্তে কার্যকরী মূলধন কত টাকা, এটা বের করতে বলা হয়েছে। এই মুহূর্তে যদি আমি কার্যকরী মূলধন, যে কোনো মুহূর্তে যদি আমি একটা কারখানায় যাই, যে ওখানে কত টাকা অ্যাসেট আছে আর কত টাকা লায়াবিলিটি আছে, এটা আমরা হিসাব করে বিয়োগ করে দিব, বাস কার্যকরী মূলধন চলে আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু ক্লাস নিয়েছি, তাড়াতাড়ি বলতে হবে। এমবিএ? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এই নম্বরে পাঠাই, আমার একটু মেসেজ করে। হ্যাঁ, ওখানে দিয়ে হচ্ছে, ওই যে হাবিব সাহেবের কাছে জানাবো। আসসালাম। কাউন্ট টু দ্য পয়েন্ট, অ্যাসেট গুলো কি কি আসি। একটা কারখানায় ঢুকে প্রথমে গেলাম তার গোডাউনে র ম্যাটেরিয়াল, যেখানে কাঁচামাল থাকে। তারপরে ওয়ার্কিং প্রসেস, তার ফেব্রিক্স কাজ চলতেছে না কারখানায়, গার্মেন্টস ফ্যাক্টরিতে, ওটা একটা সংবাদ। এরপরে ফিনিশ গুডস, ফিনিশ হয়ে যাওয়ার পরে কি করা হয়? গোডাউনে নিয়ে রাখা হয়। ফিনিশ গুডস কত টাকার আছে সেটা হিসাব করলাম। এবার দেনাদার, বিক্রি করেছে বাকিতে, কার কাছ কত টাকা পাবে, এগুলো। এরপরে ক্যাশ ইন হ্যান্ড, তাহলে মোট কয়টা? 5টা। আর প্রিপেইড জাতীয় কোনো এক্সপেন্স থাকলে, প্রিপেইড রেন্ট, প্রিপেইড স্যালারি, প্রিপেইড ওয়েজেস, এই জাতীয়, তাহলে কয়টা ইউজ করেছি আমরা? 6টা। এই ধারাবাহিকভাবে এগুলো মনে রাখতে হবে। প্রশ্নে বলা থাকবে, প্রিপেইড হয়তো বা থাকবে না, আর বাকিগুলো থাকবে, 5টা থাকবে। র মেটেরিয়াল, ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুড, ডেবিটরস, ক্যাশ ইন হ্যান্ড, মনে থাকবে না? এই তো। আচ্ছা, এখন আসি, যদি র মেটেরিয়াল আমাদের সরাসরি টাকা দেওয়া না থাকে, তাহলে ক্যালকুলেশন করে নিতে হয়। ক্যালকুলেশন করার জন্য এই বক্সটা, এই শর্টটা দেওয়া হয়েছে, এখানে ক্যালকুলেশন করতে হয়। প্রথমটা ইউনিটের সংখ্যা, 1 বছরে কত ইউনিট, এরপরে রেট, এরপরে কনভার্সন পিরিয়ড, আর এটা হলো। এখন এই যে ভাগ করেছি, এটা আমাদের কিন্তু বেসিসটা এরকম। কনভার্সন পিরিয়ড 3টে বেসিস হতে পারে, মান্থলি বেসিস, উইকলি বেসিস, ডেইলি বেসিস। মান্থলি বলে কনভার্সন পিরিয়ড বলা থাকে 2 মান্থ, 3 মান্থ, 4 মান্থ, এরকম। তখন 12 মাসে 1 বছর, তাই 12 দিয়ে ভাগ দিতে হয়, আর 2 মাস 3 মাস দিয়ে গুণ করতে হয়। হ্যাঁ, এবার যদি বলে উইকলি, তাহলে 52 সপ্তাহ দিয়ে ভাগ, ওখানে লেখা থাকে 4 উইক, 6 উইক, 5 উইক, এরকম লেখা থাকে, উইক দিয়ে গুণ। ডেইলি বেসিস দেখা আছে, লেখা থাকলো 15 দিন, 20 দিন, 30 দিন, 360 দিয়ে ভাগ, আর 300 মানে 15-20 দিন দিয়ে গুণ, এই ডেইলি বেসিস। ঠিক আছে? তো এই ওয়ার্কিং গুলো যখন করাবো অঙ্কে, তখন বুঝতে সুবিধা হবে। আমরা 360 দিয়েই করবো, ফিনান্সের ভাষায় আর 65 হয় না। লায়াবিলিটি এরকম, অ্যাকাউন্ট পেবেল, আউটস্ট্যান্ডিং ওয়েজেস, আউটস্ট্যান্ডিং ওভারহেড, কয়টা হলো? 3টা। আর ব্যাংক ওভারড্রাফট কয়টা হলো? 3টাই থাকে বেশি, 4 নম্বরটা থাকে না, মাঝে মাঝে 2টো থাকে, 1টাও থাকে। প্রথমে একটা অঙ্ক আসলাম, এখানে প্রবলেম নম্বর 1 দেখি। 16 সালে আর 13 সালে 2বার এসেছি।
টোটাল কারেন্ট অ্যাসেট 5 লক্ষ টাকা, টোটাল কারেন্ট লায়াবিলিটি 2 লক্ষ টাকা, বাদ দিলে থাকে 3 লক্ষ টাকা, এটাই ওয়ার্কিং ক্যাপিটাল। এরপর আছে কুইক রেশিও। এই রেশিও দিল কেন? এই রেশিওর মাধ্যম দিয়ে আমাদের কিছু একটা বের করতে বলবে, এই জন্য ওরা অ্যান্সার দিয়ে দিয়েছে কুইক রেশিও 1.5। অ্যান্সার দেওয়া রয়েছে, এখন প্রশ্ন তৈরি করতে হবে। এটা অ্যান্সার, এদের কুইক রেশিও না অ্যান্সার 1.5, এই অ্যান্সার দেওয়া রয়েছে, প্রশ্ন তৈরি করতে হবে। আচ্ছা এখন আসি, প্রথম প্রশ্ন বলছে টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল। টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল মানে তো গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল, গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল মানেই তো টোটাল কারেন্ট অ্যাসেট। টোটাল কারেন্ট অ্যাসেট কত? তাহলে গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল 5 লাখ। নেট ওয়ার্কিং ক্যাপিটাল সূত্র কি? কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। সি নম্বরে কি বলেছে? এখন ইনভেন্টরি বের করতে গেলে আমাদের উপরে যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে ওই ইনফরমেশন অনুযায়ী আমাদের কাজ করতে হবে। এই যে কুইক রেশিও, এখন কুইক রেশিও সূত্র কি কারো জানা আছে? কুইক অ্যাসেট ডিভাইডেড বাই কুইক লায়াবিলিটি। কুইক অ্যাসেট কতগুলো, কোন কোন অ্যাসেট কুইক অ্যাসেট, কুইক লায়াবিলিটি কোনগুলো, সেগুলো জানতে হবে না? কুইক অ্যাসেট হলো, প্রথম বললাম কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট কয়টা বলেছি? 12টি। এর মধ্যে 2টা অ্যাসেট বাদ দিলে কুইক অ্যাসেট হয়। 2টা অ্যাসেটের নাম কি? প্রিপেইড এবং ইনভেন্টরি। আমাদের ইনভেন্টরি বের করতে বলছে এখানে, তাই না? আচ্ছা এবার কুইক লায়াবিলিটি, কারেন্ট লায়াবিলিটি আছে 11টি, তার মধ্যে একটা লায়াবিলিটি বাদ দিলে কুইক লায়াবিলিটি হয়ে যায়। সেই লায়াবিলিটির নাম হলো ব্যাংক ওভারড্রাফট। তাহলে মোট কারেন্ট অ্যাসেট 12টি, তার মধ্যে থেকে বাদ দিলাম 2টি। কি কি নাম? প্রিপেইড আর ইনভেন্টরি। আচ্ছা মোট কারেন্ট লায়াবিলিটি 11টি, তার মধ্যে একটা বাদ দিলে হয় কুইক লায়াবিলিটি, সেইটার নাম কি? ব্যাংক ওভারড্রাফট। এই কথাগুলোই এখন আমাদের লাগবে। ক্যালকুলেশন অফ ইনভেন্টরি, উই নো দ্যাট, আমরা জানি কুইক রেশিও সূত্র কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি এবং প্রিপেইড, প্রিপেইড এবং ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি মাইনাস ব্যাংক ওভারড্রাফট। কারণ কুইক লায়াবিলিটি তো লিখতে হবে, তাই না? কারেন্ট লায়াবিলিটি আমাদের যা আছে সেখান থেকে ব্যাংক ওভারড্রাফট বাদ যাবে, কিন্তু এই অঙ্কের ভিতরে ব্যাংক ওভারড্রাফট নাই। তাহলে কি করতে হবে? ব্যাংক ওভারড্রাফট লাগবে না, জিরো। প্রিপেইড নাই, প্রিপেইড জিরো। ইনভেন্টরি এটা তো চাইছে, এটা বের করতে হবে, ঠিক না? ওইটা বাদে আর সবারে জিরো করে দিয়ে সমীকরণ তো পারো। পারবে? তাহলে কুইক রেশিও 1.5। এখন এই পাশে মানগুলো সব বসালাম, বসে 2 লাখ আমি এখানে গুণ করলাম, গুণ করে কত লাখ হয়েছে? 3 লাখ। আর উপরে 5 লক্ষ মাইনাস ইনভেন্টরি। ইনভেন্টরি মানে কিন্তু বের করব আমি, এই পাশের ইনভেন্টরি মাইনাস ছিল, ওই পাশে দিয়ে প্লাস করা যায় না? 3 লাখ টাকা 5 লাখের সাথে মাইনাস করে 2 লাখ, অতএব ইনভেন্টরি কত? 2 লক্ষ। ব্যাংক ওভারড্রাফটটা কি? ব্যাংক ওভারড্রাফট মানে ব্যাংক জমা অতিরিক্ত। শারমিন তাহলে এটা পারবো? আচ্ছা সবাই পারবে। এরপরে আসি, রিমা লিমিটেড gives you the following information. র মেটাল আছে, কারেন্ট আছে 20,000 টাকা, নোট রিসিভেবল আছে 10,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল আছে 50,000 টাকা। এগুলো সম্পদ। নোট পেবেল, অ্যাকাউন্ট পেবেল আর আউটস্ট্যান্ডিং লায়াবিলিটি, এই তিনটে লায়াবিলিটি। এখন গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল তার মানে কি? শুধুমাত্র কারেন্ট অ্যাসেট গুলো যোগ হবে শুধু। নেট ওয়ার্কিং ক্যাপিটাল কি হবে?
ইনটু ওয়ার্কিং ক্যাপিটাল কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি মাইনাস করতে হবে। কারেন্ট লায়াবিলিটি। হ্যাঁ, কারেন্ট অ্যাসেট থেকে লায়াবিলিটি বাদ দিতে হবে। এখন ৮০,০০০ থেকে ৭০,০০০ বাদ দিলে কত থাকে? এই তো অঙ্ক, এখানে তো অ্যামাউন্ট দেওয়া ছিল। ব্যাস ওকে। হ্যাঁ, সহজ আসতেছে আস্তে 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 সহজ আসবে। হ্যাঁ, এরপরে এখানে রিকোয়ারমেন্ট ফরকাস্ট করব, কিন্তু অ্যামাউন্ট দেওয়া নেই, অ্যামাউন্ট গুলো বের করে নিতে হবে। তাহলে কি আমরা ওই দুইটা পড়া দেওয়া থাকবে আজকে অ্যাডভান্স করাই নাকি? 1 আর 2 আগামী দিনে কিন্তু করব। সবাই আমরা অ্যাডভান্স বের করে ফেলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পারবেন? হ্যাঁ, কে কোন ইয়ারে লাগবে? আমার পড়তে কুমিল্লা থেকে নেবেন? সিটি লাইব্রেরিতে দেখেন তো আছে কিনা সিটি লাইব্রেরি। ও, তাহলে আপনার ইয়ে করতে হবে, কুরিয়ার নিতে হবে। কুরিয়ার খরচ 4টে ম্যাথে, তারপরে কুরিয়ার খরচ 950 টাকা। হ্যাঁ, নীল কেটেছে ওখানে 950 টাকা। ওখান থেকে ফয়েজ লাইব্রেরি, কমার্স লাইব্রেরি ফয়েজ লাইব্রেরি। একই 950 টাকা। চারটে ম্যাথ। জি জি জি। ওখানে পাবেন। আমি তো ক্লাসে তো আর বেশি কথা বলতে চাই না। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের অঙ্ক কয় নম্বর পর্যন্ত দেওয়া ছিল জানেন? কয় নম্বর পর্যন্ত করানো হয়েছে? 10 দেওয়া ছিল। 10 অঙ্ক সাইজ একটু বড় তাই অঙ্ক করতে করতে দেউলা হয়ে যাচ্ছে না তো তোমরা? হ্যাঁ স্যার, সেরকম। তাই নাকি? অনেক সময় লাগবে পরীক্ষায়। আরিফা থাকলে মানে দেউলা হয়ে যাইতো, ওই জন্য আরিফা নেই, তাই না? আরিফা নেই কেন আজকে? ও তো অসুস্থ অনেক, আর ওর আম্মু অসুস্থ। তাহলে কি ইন্নালিল্লাহ পড়বো নাকি? জি স্যার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আমাদের অন্য স্যারের কাছেও পড়তে যায় না, অনেক অসুস্থ, খুব নাকি প্রবলেমে আছে। কি অসুস্থ বলে না? না, ডাক্তারের কাছে বলবে, ওগুলো আমাদের সাথে বলা দেখে না। আসো 11 নাম্বার। তাই 10 পর্যন্ত কি দেখছিলে মৌসুমী? জি স্যার, দেখছিলাম। হ্যাঁ, এখন অঙ্কগুলো মোটামুটি বুঝতে পারছো যে কিভাবে করতে হবে, কিন্তু তোমার সময় লাগতেছে, এই আছে সমস্যা, তাই না? জি পারি স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পেরে যাচ্ছি, অঙ্ক পেরে যাচ্ছি, কিন্তু জি সময় স্যার। লেগে যাচ্ছে। জি স্যার। তারপরে আর আমাদের কি জানো, তিথি কি অবস্থা? কত অঙ্ক আছে এর মধ্যে? স্যার 22টা। বেশ অঙ্ক। হ্যাঁ, তিথি কি হয়েছে? অঙ্ক করতে অনেক সময় লাগে আর অনেক বড় বড়। ইস, বইতে অঙ্ক করে বাদ দিতেছেন নাকি? অঙ্ক অনেক বড় করতেছি, আস্তে আস্তে করতেছি। চলছে গাড়ি, সিসিং ফুলে যাবে আরো আস্তে আস্তে। হ্যাঁ, অনেক দূরে। তাহলে আজকে একটা কাজ করবো, যেহেতু চলছে গাড়ি, তাহলে আমরা এইগুলো দুটো করে অঙ্ক দেবো। দুটো করে অঙ্ক দিয়ে আমরা অন্য অধ্যায়তে চলে যেতে পারি কিনা? হ্যাঁ, এখানে সময় এরকম 2-3টে করে অঙ্ক করে তো ক্লাস আগুনো যাবে না, তো এগুলো বাড়ির কাজ দেবো। আজকে মাত্র 2টো দেবো, যেমন 11 আর 12। আচ্ছা, দিয়ে এবার আমরা অন্য অধ্যায়তে চলে যাবো।
পরের দিন আবার এখানে 13 14 দিব আচ্ছা আবার অন্য অধ্যায় কিন্তু চলবে আমাদের জি স্যার স্যার ওভাবে ভালো হবে না এইভাবে ভালো হবে নাইলে এখানে সময় নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ অনেক সমস্যা লেটিস না আর নেই ফরম্যাট ওইটাই আরেকটা ফরম্যাট আছে যে ওই অংশীদারি ওই ফরম্যাটটা লাগবে না আল্লাহ মাফ করছে আল্লাহ বাসাইছে লেডিস এন্ড জেন্টল 11 নাম্বার দাগ দিতে হবে বাসার কাজ 11 এবং 12 মাত্র দুটো অঙ্ক 1 ঘন্টায় দুটো অঙ্ক করে ফেলতে হবে এই 1 ঘন্টা বরাদ্দ হলো টাইম এই অঙ্ক চলতেই থাকবে কোনোদিন শেষ হবে না একটা যাবে হ্যাঁ হ্যাঁ দিলের আগে তাহলে আমরা চাচ্ছিলাম যে অন্য একটা বই কস্ট অ্যাকাউন্টিং ধরা যায় কিনা কস্ট অ্যাকাউন্টিং অনেকেই অনুরোধ করতেছিল আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা হ্যাঁ ইউটিউবে আছে দেখুন ছাত্র সমিতিকে স্যার দিন সাজেশন একটা পেলে লিস্ট আছে আমি একটু ক্লাস নিচ্ছি তো রেকর্ড হচ্ছে ক্লাসটা এই জন্য কথা বলতে পারছি না আচ্ছা দেখুন ওই সাজেশন বাই এম কে জামান স্যার সাজেশন বাই এম কে জামান স্যার লিখে সার্চ দিন আসসালাম না ব্যতিক্রম না আমার তো এম কে জামান পাবলিকেশন না না আমার বই তো আমার পাবলিকেশন আছে না এম কে জামান পাবলিকেশন এম কে জামান সিরিজ আমার বই থেকে দাও আপনি কোন ইয়ারে কোন সাবজেক্টে পড়েন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওখানে দেখেন সার্চ দেন দিয়ে পরে আবার যোগাযোগ করেন সন্ধ্যের পরে আমি কথা বলবো ঠিক আছে আচ্ছা কাম টু দ্য পয়েন্ট বলছি যে এই কস্ট অ্যাকাউন্টিং করার জন্য অনেকেই অনুরোধ করতেছে স্যার কস্ট অ্যাকাউন্টিং করা হয় না কস্ট অ্যাকাউন্টিং করা হয় না কস্ট অ্যাকাউন্টিং শুধু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং করতে হবে হ্যাঁ এরপরে আমরা অ্যাডভান্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং করব কস্ট অ্যাকাউন্টিং করব দুটোই করব আমাদের ওই দুটো সাবজেক্ট শেষ হয়ে গেছে না হ্যাঁ ওই তো এখন 7 নম্বর অধ্যায়টা করলে অরিজিনালটা করলে শেষ আর এটা করলাম এখানে আমরা কস্ট অ্যাকাউন্টিংটা দিয়ে দিই আচ্ছা কস্ট অ্যাকাউন্টিং আমাদের অধ্যায় আছে কয়টা দেখো আমি না 2 নম্বর অধ্যায় অঙ্ক 1 নম্বর অধ্যায় থিওরি 3 নম্বর অধ্যায় অঙ্ক 4 নম্বরে অঙ্ক 5 নম্বর 6 নম্বর 7 নম্বর 8 নম্বর 9 তে অঙ্ক 10 এ অঙ্ক 9টা আছে সার্ভিস কস্টিং পর্যন্ত তাহলে 9টা অধ্যায় অঙ্ক এখন আসি প্রথমে কস্ট কনসেপ্ট এই অঙ্কটা 2 in 1 আমরা যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং শেখাবো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 2 in 1 বলিস বলে কি দূর হয় না আচ্ছা যদি 3 in 1 বলি তিনটা হয়ে গেল আমি যা বলবো কম্পিউটার তাই করে দেবে দেখছো আমি কথা বলছি তিনটে 3 in 1 3 in হয়ে গেছে আবার 2 in 1 বলে 2 in 1 হয়ে যাবে আবার স্যার আপনি সাজিয়ে রাখতেছেন স্যার আমাদের বোঝান স্যার কিছুই না বলেন কিছুই না বললি তো কিছুই হবে না আরে কিছুই না হচ্ছে না কেন বলছি কিছুই হচ্ছে না সাফল্য আসতেছে হ্যাঁ তার কোনো লেখাই আসবে না কিছুই না এখন আমরা তো কিছুই না বলবো না আমরা এখন বলবো কস্ট কনসেপ্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ এই দ্বিতীয় অধ্যায় আর কস্ট অ্যাকাউন্টিং এর দ্বিতীয় অধ্যায় সেম তার মানে 2 in 1 হয়ে যাচ্ছে একসাথে দুইটা সাবজেক্ট হয়ে যাচ্ছে কে লেডিস এন্ড জেন্টল সবাই বুঝতে পারছে জি স্যার আকরাম খান আছে একটা ওই যে অসুস্থ ছিল এখন সুস্থ হয়ে গেছে আকরাম খান এখন আমরা কস্ট অ্যাকাউন্টিং এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং দুইটা একসাথে করতেছি এটা হলো ব্যয় ধারণ বাবা রে মিউট করে রাখ
এই আর দরকার নেই। তাহলে ব্যয় ধারণা কি? আসলে আমাদের কস্ট শিট বলতাম আগে এটাকে, কস্ট কনসেপ্ট। প্রথমে একটা পণ্য উৎপাদন করতে হলে কাঁচামাল থেকে শুরু করে পণ্য উৎপাদন করে ভোক্তার দোরগোড়ায় পৌঁছায় দেওয়ার আগ পর্যন্ত যত ব্যয় হবে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে লিখে রাখতে হবে, লিখে লাস্টে কস্ট অফ সেল তৈরি করে ফেলতে হবে, এর সাথে প্রফিট যোগ করে সেল করে ফেলতে হবে। প্রফিট যোগ করলে সেল প্রাইস বেড়ে আসবে, তাই না? তাহলে আমরা প্রথম কাঁচামাল থেকে শুরু করব, সেই কনসেপ্টটা এখানে দেখাবো একটা ছকের মাধ্যমে। আচ্ছা, এই অঙ্ক প্রস্থের ধরন অনুযায়ী 4 ভাগে ভাগ করা হয়েছে। কয় ফরম্যাটের অঙ্ক আছে? 4টা নিয়মের অঙ্ক আছে। প্রস্থের ধরন অনুযায়ী চেঞ্জ হয়েছে। এটা কস্ট কনসেপ্ট। প্রথমে আমরা একটা তালিকা দিয়েছি র মেটেরিয়াল কি কি হতে পারে। কাঁচামাল শুধু ক্রয় করলেই হবে না, আমাদের ওপেনিংও তো থাকতে পারে নাকি? চলতি কার্য দেখা যাচ্ছে ওপেনিং আছে, তো র মেটেরিয়াল যেটা বিগিনিং থাকে তার সাথে এবার চলতি বছরে কুড়াই, এই কুড়াই আবার নিট কুড়াই করতে হয়, কুড়াইয়ের সাথে আবার কুড়াই পরিবহন আছে না, তাই ওপেনিং ইনভেন্টরির সাথে চলতি কুড়াই, চলতি বছরে কুড়াই আবার নিট কুড়াই করতে হবে, তার সাথে এবার যোগ করতে হবে কি ওই আন্তঃপরিবহন, এগুলো সব কিন্তু নিট কুড়াইয়ের মধ্যে পড়তেছে। প্যাকিং ম্যাটেরিয়াল, ফ্রাইট, এই ফ্রাইট মানে কি? পরিবহন। তো পরিবহনের আবার 4টে শব্দ আছে, ফ্রাইট, ক্যারিজ, ট্রান্সপোর্টেশন, এইগুলো। আচ্ছা, এখন ক্যারিজ ইন হোয়াট, ট্রান্সপোর্টেশন ইন, ক্যারি ফ্রাইট ইন, আন্তঃপরিবহন, আর আউট বললে বিক্রয় পরিবহন। ইম্পোর্ট ডিউটি, ডক চার্জ, হায়ার অফ ক্রেন, পাঠাতন ভাড়াটা, এই সমস্ত আবে যাবে। হ্যাঁ, ক্রয়ের পারপাসে যত ব্যয় হবে সব ক্রয়ের সাথে চলে আসবে। আচ্ছা, এবার ওপেনিং র মেটেরিয়াল যোগ পারচেজ মাইনাস ক্লোজিং র মেটেরিয়াল। র মেটেরিয়াল ক্লোজিংটা যখন আমি লেস করব তখন হয়ে যাবে র মেটেরিয়াল কনজিউম, নাকি? র মেটেরিয়াল কনজিউম হয়ে যাবে, তার সাথে আমরা যোগ করব লেবার কস্ট, ডাইরেক্ট ওয়েজেস, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট প্রোডাক্টিভ ওয়েজেস, চার্জেবল এনি কাইন্ড অফ ডাইরেক্ট কস্ট, সব ডাইরেক্ট খরচগুলো যোগ করলে হয়ে যাবে মুখ্য ব্যয়, কস্ট, প্রাইম কস্ট, নাকি শারমিন? এই প্রাইম কস্টের পরে ফ্যাক্টরি ওভারহেড, উপরিব্যয়। উপরিব্যয় এটা আবার অনেকগুলো আইটেম থাকে যায়, তো সেই উপরিব্যয়গুলো কি কি আছে একটা তালিকা তৈরি করেছি আমি। উপরিব্যয়ের তালিকা, যেমন ডাইরেক্ট খরচ যদি সব প্রাইম কস্টে যায়, ইনডাইরেক্ট খরচগুলো কোথায় যাবে? উপরিব্যয়ে যাবে। এখন ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, এরকম ডাইরেক্ট এনি কাইন্ড অফ ডাইরেক্ট কস্ট, তাহলে ইনডাইরেক্ট খরচগুলো কোথায় দেব? ফ্যাক্টরি ওভারহেড। ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট ওয়েজেস। এরপরে ফ্যাক্টরি সংক্রান্ত যে ব্যয়গুলো আছে, দেখো এখানে আমি লিখেছি ইনডাইরেক্ট ওয়েজেস, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার, ফ্যাক্টরি রেন্ট, ফ্যাক্টরি লাইটিং, ফ্যাক্টরি কোন রকম জড়িত হলেই সেইটা ফ্যাক্টরি ওভারহেডে চলে আসবে উপরিব্যয়ের সাথে। অনেকগুলো আইটেম বলেছে। হ্যাঁ, এগুলো একটা অঙ্কে কি এতগুলো আইটেম আসে নাকি? না, দুনিয়ায় যত কোম্পানি আছে, এই দুনিয়ার যত কোম্পানিতে যত শব্দ ব্যবহার করা হয় সব শব্দই নিয়ে এখানে ধরে দিচ্ছি আমি, তাই এরকম বড় দেখা যাচ্ছে। তোমার যে অঙ্ক দেবে শারমিন কোম্পানি, ওই কোম্পানিতে এত শব্দ এতগুলো আইটেম থাকবে না। কি আমেনা কোম্পানি, এখন ফ্যাক্টরি ওভারহেড সব আইটেম গুলো যোগ করার পরে টোটাল ম্যানুফ্যাকচার কস্ট। আর ম্যানুফ্যাকচারিং তো ফ্যাক্টরির ভিতরেই উৎপাদন করে হয়ে গেল, তাই না? ফ্যাক্টরির ভিতরে ওপেনিং ওয়ার্কিং প্রসেস থাকে, কিন্তু ক্লোজিং ওয়ার্কিং প্রসেস থাকে। ওয়ার্কিং প্রসেস মানে বুঝো? চলতি কার্য। এই এখন আসো স্ক্র্যাপ, সেল অফ স্ক্র্যাপ মানে কি? স্ক্র্যাপ মানে নষ্ট পণ্য, যেটা নষ্ট হয়ে যায়। দেখেছে আমেনা রান্না করার সময় আমেনার ছেলে কিছু নষ্ট করে ফেলাম, এটা তো খাওয়া যাবে না, ফেলে দিতে হবে, ওইটাই স্ক্র্যাপ। ও, ছেলের মাথায় স্ক্র্যাপ করতে বলতেছে ক্যান্সার, মেয়ে বলে নাই বলতো।
এই স্কাপ মানে ওইটা না, স্কাপ মানে নষ্ট পণ্য। একটা বেকারি রুটি বানায়, পাউরুটি, বিস্কিট, এগুলো তোমরা কি দেখছো বানানো? জি স্যার। এটা কিভাবে সাকে বলো তো, এরকম সেকতে কি হবে? কি আটা, হ্যাঁ আটা বড় ছাকনা আছে, 2-3 জন ধরে এরকম করে নাড়ায় আর নিচে আটাগুলো পড়ে যায়। ওইটা সাক না, তাহলে ওইটা রুটি যে ইয়ে আগুনে সাকতে ও হয়, আচ্ছা ওগুলা। তাপ দিতে হয় না? হ্যাঁ হ্যাঁ আমি এখন ওই আগুনের চুলার মধ্যে দিতে হয়, কিন্তু এগুলো চুলার উপরে না, কিন্তু চুলার মধ্যে দিতে হয়। ওটা তো স্যার তো রুটি যে তোমরা দেখো নি তাহলে সব। স্যার ভিতরে আগুন থাকে, একদম গুহার মতো টাইপের থাকে, ভিতরে আগুন জ্বলে আর সাইড দিয়ে রুটিগুলো লাগিয়ে লাগিয়ে। Yes. ওটা আনার সময় কি হাত দিয়ে আনতে? না একটা লাঠি আছে ওটা মাথায় একটা খুন্তি, সিস্টেম। বড় একটা খুন্তি আছে, ওটাতে আনার সময় অনেক সময় এটা ঘুরে পড়ে যায়, হ্যাঁ হ্যাঁ ওই পাতাটা পড়ে যায়, পড়ে যায়। ওটা প্লেটটাকে পাতা বলে ওরা, ওটা যখন হ্যাঁ ওই ট্রের পাতা বলে ওরা, ওটা যদি ঘুরে পড়ে যায় তাড়াতাড়ি করে ওটা কিন্তু বের করে উদ্ধার করে, বাট ওইগুলো খাওয়ার উপযুক্ত থাকে না, ময়লা লেগে যায়। কয়লা লাগে কয়লা। এখন ওই ময়লা লাগার কারণে, কয়লা লেগে যায় বলে ওটা আবার বাইরে বিক্রি হয় অল্প দাম, মুরগির খাবার, মাছের খাবার, ওটা বিক্রি হয়। ওইটা কারখানার থেকে সরাসরি বিক্রি হলে কারখানার যে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট হলো, সেই কস্ট থেকে ওই কস্টটা সেভ হয়ে গেল, মাইনাস করে দেওয়া। সাপোজ 1 লক্ষ টাকার সে খরচ দেখাচ্ছে, উপরে খরচগুলো হয়েছে 1 লাখ, এখান থেকে স্কাপ বিক্রি হয়েছে 1000, তাহলে এখন খরচ থাকবে 99,000, ওখানে 1000 টাকা সেভ হয়ে গেছে কারখানায়, এই জন্য এটা মাইনাস করতে হয়। এবার আসো বিগিনিং ওয়ার্কিং প্রসেস, চলতি কার্য ওপেনিং যদি থাকে তাহলে সেটা যোগ হবে, সবসময় চলতিটা যোগ হবে, ওই ওপেনিংটা, আর ক্লোজিংটা বিয়োগ হবে। বাস, চলতি কার্য কারখানার থেকে বেরিয়ে আসলো, বেরিয়ে আসার পরে এবার ফিনিশ হয়ে যাচ্ছে, তাই না? এটাকে বলা হয় কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। বাস, তৈরি হয়ে গেছে। এই তৈরি পণ্য নিয়ে এবার ফিনিশ ঘরে যেতে হবে, অর্থাৎ গোডাউনে যেতে হবে। তো গোডাউনে ওপেনিং থাকে না কিছু, ওপেনিংটা যোগ হবে, তাহলে ফিনিশ গুডস ওপেনিং যোগ করে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। আসছে তালু তালু, তালহা, তাই তো? এখন কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার আমরা উপরের থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে ওপেনিং এর সাথে যোগ করার পরে যে ফিগারটা আসলো, ওই ফিগারের থেকে এবার আমরা ফিনিশ গুডস বাদ দিয়ে দিব। মনে করো আমাদের এখানে 1000 বই ছিল, আমরা আরো 5000 বই নিয়ে আসলাম, মোট হলো 6000 বই। আচ্ছা, এখন আমরা সারা বছর বিক্রি করার পরে দেখলাম 1500 বই এখানে আছে, বিক্রি হয়েছে কত? 4,500। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় ওই 4,500। হ্যাঁ, বুঝতে পারছো? তাহলে ওপেনিংটার সাথে ফিনিশ গুডস নতুনটা যোগ করে ক্লোজিংটা বাদ দিতে হয়, দিলে কস্ট অফ গুডস সোল্ড হয়ে যায়। স্যার এগুলো কি মাস্টার সাপোর্ট? কি মাস্টার সোল্ড কি বলে? ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পারছি কস্ট অফ গুডস সোল্ড কিভাবে বের করতে হয়, সবাই ক্লিয়ার না? জি স্যার। কস্ট অফ গুডস সোল্ড, এই এখন অঙ্ক করাবো, অনেক ইজি হয়ে যাবে। এখন শীট মানে ছক দেখে অনেকে ভয় পাচ্ছে মনে মনে। সেল থেকে কস্ট অফ গুডস বাদ দিলে গ্রোস প্রফিট হয়, সেখান থেকে অপারেটিং খরচ বাদ দিতে হয়। অপারেটিং খরচ 2 প্রকার, সেলিং আর অ্যাডমিন, দুটো বাদ দিলে বাস নেট প্রফিট হয়। এখন এই সেলিং আর অ্যাডমিন কি সরাসরি শুধু সেলিং আর অ্যাডমিন লেখা থাকবে? সেলিং সংক্রান্ত অনেক ব্যয় আছে, অ্যাডমিন সংক্রান্ত অনেক ব্যয় আছে, ওই ব্যয়ের নাম আমরা একটু দেখলে ভালো হয় না? ওইগুলো একটু দেখে আসি, তার জন্য আবার নতুন করে ছক করেছি। ইনকাম স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্টের ছকের মধ্যে লিখলাম প্রথমে নিট সেল, ওই সেল থেকে সেলিটের বাদ, নিট সেলের পরে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রোস প্রফিট। এবার গ্রোস প্রফিটের পরে অপারেটিং খরচ, অপারেটিং খরচ 2 প্রকার, সেলিং আর অ্যাডমিন, নাকি? সেলিং আর ডিস্ট্রিবিউশন যে ব্যয়, সেল সংক্রান্ত ব্যয়ের মধ্যে আছে ক্যারিজ আউট অর অ্যাডভার্টাইজমেন্ট, সেলিং এজেন্ট কমিশন, শোরুম এক্সপেন্স, ট্রাভেল স্যালারি মানে সেলস কমিশন আর কি। ট্রাভেলার মানে বলছো যাতায়াত ভাতা, টিএডিএ বলো, টিএডিএ, এই যে চাকরি করে বলে যে টিএডিএ পাচ্ছি আমি এত টাকা, তোর হাজবেন্ড পাই না? পাই। টিএডিএ মানে ট্রাভেলিং অ্যালাউন্স আর ডিয়ারনেস অ্যালাউন্স, মর্গ ভাতা আর যাতায়াত ভাতা, এটা সবাই পায়। অফিস থেকে গাড়ি পাঠায়। ও গাড়ি পাঠাই, ও অফিস থেকে ওই যে গাড়ি রাস্তা দিয়ে ওখানে দাঁড়িয়ে থাকতে হয়, গাড়ি করে নিয়ে চলে যায়। হ্যাঁ, সার্ভিস টাউন সার্ভিস যেটা আছে।
তো টিএডিএ ওর সাথে যোগ হয়। হ্যাঁ, যোগ। এখন ট্রাভেলিং অ্যালাউন্স আর ড্রেনেজ অ্যালাউন্স বললাম। এবার সেলস কমিশন মানে বিক্রয়ের সাথে জড়িত যত ব্যয় আছে সব সেলিং খরচ। এই যে ব্যাড ডেট আবার কি? বিক্রি করলে দেনাদার সৃষ্টি হয়, সেই দেনাদার যদি টাকা না দেয় ব্যাড ডেট হয়, ঠিক না? তাহলে বিক্রয়ের সাথে জড়িত না এটা? হ্যাঁ, অনেক দিনা করি। কালেকশন এক্সপেন্সেস আদায় করার জন্য খরচ হয়, হালকাতা করা লাগে মাঝে মাঝে, এইগুলো। স্যাম্পল এন্ড ক্যাটালগ এগুলো বুঝো? এখন স্যাম্পল ক্যাটালগ বুঝো না? স্যাম্পল দেখাতে হয়, স্যাম্পল দেখানোর সময় এটা খরচ হয় না? পাঠাই দিতে আমরা যখন বই বের করি তো আমাদের এই স্যাম্পল দেখাতে হয়। একটা স্যাররে ফোন দিলাম, স্যার বই বের হয়েছে তো পাঠাই দেন দেখি কেমন, এটা কি টাকা দেবে সে? ওইটা স্যাম্পল দেখাতে হয়, ওইটা আমাদের এটা খরচ, সেলিং খরচ। বিক্রয়ের উদ্দেশ্যে আমরা সৌজন্য দিলাম, সে দেখলো, ছাত্রদেরকে দেখালো, কিনলো ছাত্ররা। হ্যাঁ, এই তাহলে এইটা স্যাম্পল ক্যাটালগ বলা হয়। যাই হোক, আমরা সেলস সংক্রান্ত সবকিছু বুঝতে পারছি, তাই না? ডিপ্রিসিয়েশন অফ দ্য ডেলিভারি ভ্যান বুঝো? ডেলিভারি ভ্যান মিল্ক ভিটা, এখানে ডেলিভারি ভ্যান আছে অনেকগুলো, সব ডেলিভারি দেয় না, দুধ সাপ্লাই দেয়, ওদের ওই ভ্যানগুলো নষ্ট হয়ে গেলে অবস্থা হয়ে গেলে খরচ দেখা যায় না, সেলিং সংক্রান্ত ব্যয়গুলো। লিটারেচারও ওই যে ক্যাটালগের মতোই একটা আইটেম, কোন কোন জায়গায় লিটারেচার ব্যবহার করা হয়, কোন জায়গায় ক্যাটালগ দেখাও তো, ক্যাটালগ দাও, ক্যাটালগ দাও, আর স্যাম্পল দাও, এই স্যাম্পল দাও। হ্যাঁ, এরকম বলে না, কত এক এক ধরনের ব্যবসায় বেশি পরিচিত, জনপ্রিয় স্যাম্পল বেশি পরিচালিত। আসলে কি এক একটা শব্দ এক একটা ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করা হয় বেশি। আমরা যখন বই বিক্রি করি তো আমরা বলি যে নিট সেল, তাই না? সেল থেকে সেল, ডিসকাউন্ট, রিটার্নের বাদ দিয়ে নিট, এই শব্দটা বইয়ের দোকানদাররা কি ব্যবহার করে? নেট, ওরা নিট বলে, ওরা নেট বলে, ওই নিটটাকে ওরা নেট বলে। নেট শব্দ কি? এটা নেটের কোনো শব্দ মানে আছে? কিন্তু ওই দোকানদাররা সবাই বলবে নেট কত, ওরা নিট বলতে পারে না। একজন দোকানদারের কাছ থেকে দুইজন কর্মচারী শেখে, সারা জীবন এটা শিখে ওরা আবার দোকানদারি হয়, দোকানদারি ওরা সারা জীবন এই নেট শব্দটা ব্যবহার করে। একটা সাইকেলের দোকানে তালা বিক্রি হয়, সাইকেলের তালা, কিছু তালা এরকম চেনের মতো পেঁচানো, ওটাকে কি বলা হয়? ওরা ওদের কাছে জিজ্ঞেস করলে বলে কি লক তালা। আচ্ছা, লক মানে তো তালা, তাহলে ওটা আবার লক তালা হইলো, ওটা বলবে চেন তালা, চেন লক, ওটার নাম চেন লক, কিন্তু কেউ ব্যবহার করতেছে না এই কথা, স্বাভাবিক ব্যবহার করতেছে লক তালা, লক তালা। মানে ইংলিশটা আর বাংলাটা দুটো একসাথেই বলি। হ্যাঁ, এখন ব্যবহারটা মানে শব্দটা উৎপত্তি করেছে ওই গ্যারেজের সেই সাইকেল দোকানদার, তাই না? আর সেটাই আমরা ব্যবহার করতেছি। তাহলে আমরা যদি ওদেরকে বলি যে এটা চেন লক, আর এটা লক, নরমাল লক, এটা চেন লক, তাহলে তো তারা শিখতো, তাই না? আমরা তোদেরকে বলতেছি না, তারা ওই শব্দটা প্রতিষ্ঠিত শব্দ হয়ে যাচ্ছে, প্রতিষ্ঠিত একটা ভুল। এরকম প্রতিষ্ঠিত ভুল সমাজে অনেক আছে, সব দেখা। তোমার বুয়া বলতেছে কি যে শারমিন আমি তো দেশে যাব, আমার বেতন না দাও। দেশে যাও, বিদেশে থাকি, তাহলে তুমিও বলতেছো আপনি দেশে যাবেন কবে? তুমি এই কথাটা বললে কেন? দেশে তো আমরা আসি, হ্যাঁ, এখন সবাই দেশে, এটা প্রতিষ্ঠিত একটা ভুল শব্দ না? এটা এইটাকে চেঞ্জ করতে হবে না? তাহলে চেঞ্জ করতে হলে তোমার বুয়ারে তুমি শেখাবা, বলো আপনি দেশে বলবেন না, বলেন যে আমি হোম ডিস্ট্রিক্টে যাচ্ছি, গ্রামে যাচ্ছি বলেন, বাংলায় বলেন, ইংলিশে বলা দেখুন, কিন্তু দেশে বলবেন। আমরা দেশেই আছি, বাংলাদেশে আমরা আছি। আমার একজন ক্যাপ্টেন, আমি তো কথা বলতেছি, এই আসো
আমরা ক্যাটালগ দেখতেছিলাম, ক্যাটালগ। আল্লাহু আকবার, ক্যাটালগ হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমরা অফিসের সব খরচগুলো দেখছি, তাই না? একটা অঙ্ক আমি এখানে দেখাই দেবো, এইগুলো দেখার পরে দেখো, তুমি এগুলো দেখবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1 নম্বর ফরম্যাটের 1 নম্বর অঙ্কটা দেখা দিচ্ছি। শারমিন দেখো, প্রথমে সে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার এ কস্ট শিট। ডাইরেক্ট মেটেরিয়াল কত? 1 লাখ। ডাইরেক্ট মেটেরিয়াল 1 লাখ। আচ্ছা, লেবার কত? ম্যাটেরিয়ালের 80%। তাহলে লেবার যদি হয় 1 লাখ, ম্যাটেরিয়াল যদি হয় 1 লাখ, লেবার হবে 80,000 কিনা? ম্যাটেরিয়াল আর লেবার যোগ করলে প্রাইম কস্ট। কি কস্ট? এরপরে ফ্যাক্টরি ওভারহেড যোগ করতে হবে। ফ্যাক্টরি কত? 50% অফ লেবার, লেবারের 50। এখন লেবার আছে 80,000, তার 50 কত? 40,000। তাহলে স্যার ওইখানে তো 1 লাখ টাকা আছে, তাই না? 80% 80,000 তো নিয়ে নিলাম, তাহলে 20,000 টাকা 1 লাখে কেন থাকবে? নেওয়া যাবে না তো, নিতে হয় না। এরা বলছে কি যে ম্যাটেরিয়াল যদি 1 লাখ হয়, তাহলে লেবার হবে ওই ম্যাটেরিয়ালের 80%, মানে ওই পরিমাণ 80,000 টাকা ব্যয় হয়েছে। তাহলে 1,80,000 টাকা ব্যয় প্রাইম কস্ট। এবার বলছে ফ্যাক্টরি ওভারহেড কেমন খরচ হয়েছে? লেবারের 50, তা লেবার ছিল 80,000, তার 50% কত? এবার আসো, ফ্যাক্টরি যোগ করলেই তো হয়ে যায় আমাদের প্রোডাকশন কস্ট, নাকি? ফ্যাক্টরির মধ্যে প্রোডাকশন কস্ট। এবার বলছে অফিস কস্ট। অফিসের আরেকটা নাম আছে কিন্তু অ্যাডমিন। অ্যাডমিন আর অফিস, অফিস অ্যাডমিন একই। 75% অফ ফ্যাক্টরি। তাহলে ফ্যাক্টরি হয়েছিল তোমার 40, তার 75 হবে 30। সেলিং কস্ট হবে 50% অফ অফিস। অফিস হলো 30, তার 50 কত? বাস হয়ে গেছে আমাদের কস্ট। যোগ করলাম 45,000, যোগ করে টোটাল কত হলো? 2,65,000। এখন প্রফিট করবে কত শারমিন? 25% অন সেল না অন কস্ট? অফ সেল, অন সেল একই। এখন সেল না কস্ট এটা মনে করতাম, এটা খেয়াল করতে হবে। সেল বললে সেল 100, কস্ট হচ্ছে 75। আচ্ছা, যদি কস্ট বলতো তাহলে তো কোনো ঝামেলাই ছিল না, ডাইরেক্ট 25 গুণ করতাম। বলছে কি যে অফ সেল, তাহলে সেলও যদি 100 হয়, কস্ট হচ্ছে আমাদের 75। তাহলে কস্টকে কত দিয়ে ভাগ করতে হবে? 75 দিয়ে ভাগ করতে হবে। 25 দিয়ে গুণ করলে প্রফিট চলে আসবে। আর যদি বলতো 25% অন কস্ট, তাহলে কি করতেন? সরাসরি গুণ করতাম 25%। আর যদি কেউ গুণ না করে তাহলে 100 দিয়ে ভাগ 25 দিয়ে গুণ, তা হবে। অন কস্ট বললে কস্ট 100, আর অন সেল বললে সেল 100। তাহলে কি অঙ্ক সহজ না? এই অঙ্ক আমরা এত সময় সব পড়াচ্ছিলাম, অনেক ইজি লাগলো? ওই দিদি, অঙ্ক সহজ আছে? আচ্ছা, আরেকটা অঙ্ক। অঙ্ক সহজ। ম্যাটেরিয়াল 1,20,000, ওইখানে 1 লাখের জায়গায় 1,20,000, তাই না? এসব কিন্তু বোর্ডের অঙ্ক। লেবারের 80% এর জায়গায় কত পার্সেন্ট? 70%। তার মানে অঙ্কটা আগের মতোই না? সেম। এটা 18 সালে আসছে। আচ্ছা, এখানে 1 লাখের জায়গায় 5 লাখ, অঙ্ক সেম না? 1 2 3 নম্বর। এইটা দেখো 14 সালে আসছিল 2 লাখ, 1 লাখের জায়গায় কত? 2 লাখ। এর মধ্যে বলছে লেবার 80%, ফ্যাক্টরি 50%, অফিস 75%, সেলিং 50%, প্রফিট 20%। তাহলে 80 দিয়ে ভাগ 20 দেখুন, পারবে? তাহলে কয়টা অঙ্ক একই রকম? এই 4টা অঙ্ক করে আসবে, পারবে না? আল্লাহুম্মা রাব্বানা স্যার আকরাম পারবে? আকরাম সাহেব স্যার, ये रिकॉर्ड আলহামদুলিল্লাহ, আজকে রেকর্ডের সব কথা হয়ে